শরৎকাল মানে শুভ্র প্রবাহের বুকে লেপ্টে থাকা রূপময়ী প্রকৃতিকন্যা। নীল সাদা পরিবেশ জুড়ে শুভ্রমিতা আদুরে হাতছানি, তার ডাকে যে সাড়া দিবে সে। সাদা কাশফুলে শুভ্র মায়া জড়িয়ে যাবে আষ্টে পিষ্টে। তোহারা ঢাকা ফিরে এসেছেন, 2 দিন হয়েছে। গত শনিবার তাদের ফেরার কথা ছিল, কিন্তু সেই দিন সন্ধ্যায় এঙ্গেজমেন্ট হওয়ায় দরুন আর ফেরা হয়নি। তবে পরদিন দুপুরের দিকে ফেরার পথে রওনা দিয়ে দিয়েছিল তারা। দুর্য ভার্সিটি আছেন, তাছাড়া তিহানের অফিসও ছুটি নেই, সেজন্য তাড়াহুড়া করে ফেলা। ঢাকায় এসে আবার সেই ধরাবাঁধা গতানুগতিক রুটিনে আবদ্ধ হয়ে গেছে তোহা। নিয়মিত কলেজে যাওয়া, পড়াশোনায় ব্যস্ততা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আসতেই কলেজের থেকেও আবার পরীক্ষা শুরু হবে কয়েকদিন পর। বিকেল থেকে প্র্যাকটিক্যাল লিখতে বসেছে তোহা। সেই লেখা শেষ হতে হতে সন্ধ্যা পেরিয়ে গেছে। এক ধাসে লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেল, বুড়ো আঙুলের চামড়া ডেবে লাল হয়ে আছে। খাতাপত্র গুছিয়ে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল তোহা। হাতে ফোন নিয়ে ডাটা অন করতেই টুংটাং শব্দে বিরক্ত এসে গেল নিমিষেই। স্বর্ণালী কয়েকটা ছবি পাঠিয়েছে মেসেঞ্জারে, সাথে 1-2 মেসেজ। ভুরু কুঁচকাল তোহা। নিতান্তই কৌতূহলবশে নোটিফিকেশন বার করে ক্লিক করতেই বিস্ময় মুখে হাসি ফুটে উঠল। দ্রুত সোফা থেকে উঠে বসল সে। সেই দিন আংটি পরানো মুহূর্তের কিছু ছবি। এগুলো কখন তোলা ছিল তোহা খেয়ালই করেনি। একটার পর একটা ছবি সরাতে সরাতে হঠাৎই একটা ছবিতে চোখ আটকে গেল। 2 আঙুলে একটু জুম করল ছবিটা। তোহা মাথা নিচু করে আংটি পরাচ্ছে তিহানকে, আর তিহান মুখে হাসি নিয়ে চেয়ে রয়েছে তার মুখের দিকে। যদিও ছবিটা সামনে থেকে তোলার কারণে তোহার মুখ দেখা যাচ্ছে না, শুধু ঘোমটার আড়ালে থেকে কিছু চুল সামনে এসে পড়েছে। সেই দিকে মনোমুগ্ধকর দৃষ্টি নিক্ষেপ করে সমমহিমায় কি যেন ভাবছেন তিহান। তোহা একা একাই হাসল। ছবিটা সেভ করে নিয়ে স্বর্ণালী মেসেজে গুলা চোখ বুলালো। স্বর্ণালী লিখছে, তোকে ছবিগুলো পাঠাতে বলেছিল তিহান ভাই, ওনাকে বলে দিস তুই পেয়েছিস ছবিগুলো। শুধু শুধু বকা খেয়েছি তোর জন্য। মুখ চিপে হাসল তোহা। লিখল, আচ্ছা আপু, বলে দিব। শরতের স্নিগ্ধ শীতল রিমঝিম বৃষ্টি নেমেছে ঘণ্টাখানেক আগে। বারান্দার বাম সাইডে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে সদ্য বৃষ্টি পানিতে ছুঁয়ে দেওয়া পিচঢালা কালো রাস্তার দিকে নির্বাক চাউনি দিয়ে দাঁড়িয়ে আছে তোহা। লম্বা চুলে আগোছালো বেনি করা, গায়ে ওড়না বাতাসে উড়ছে। বৃষ্টির ছাট এসে পড়েছে চোখে মুখে, ঠোঁট ভিজিয়ে দিচ্ছে, গাল ভিজিয়ে দিচ্ছে। তোহা মাঝে মধ্যে হাতে উল্টো পিঠ দিয়ে মুছে নিচ্ছে ঠান্ডা জলকণাগুলো। কোনো কারণ ছাড়াই এখানে দাঁড়িয়ে থাকলেও তার অবচেতন মন অবশ্য রাস্তা ভরে একটা মানুষের খুঁজে যাচ্ছে অনবরত। ঘাড় ঘুরিয়ে ঘড়ি দেখল তোহা। তিহানের আসার সময় পেরিয়ে গেছে অনেক আগেই, তবু লোকটা ফিরছে না কেন? হঠাৎই মাথায় দুশ্চিন্তায় ভর করল। এই ঝুম বৃষ্টির মাঝে লোকটা আবার কোনো বিপদ হলো না তো? পরক্ষণে আবার ভাবল, না, তিহান তো গাড়ি করে আসবে, বৃষ্টি হয় বিশেষ সমস্যা হওয়ার কথা না। তবু মাথা থেকে চিন্তাটা না যাওয়ার খানিক বাদে রুম থেকে ফোনটা এনে তিহানের নাম্বারে ডায়াল করল সে। প্রথমবার রিং হলো, কল কেটে গেল। হাসল তোহা। সে জানে তিহান এখন নিজের কল করবেই, এমনটাই হয় সব সময়। সে ফোন দিলে তিহান কেটে নিজে ফোন দেয়, যেন তোহার ফোনে টাকা শেষ না হয়। ভাবনার মাঝে ফোন বেজে উঠল। মুচকি হেসে রিসিভ করল তোহা। ওপাশ থেকে তিহান ব্যস্ত কণ্ঠে বলল, হ্যাঁ বল, কি হয়েছে? আপনি এখনো ফিরছেন না যে? তিহান বোধহয় একটু হাসল। তোহা ঠিকই বুঝতে পারল না। ঠোঁট উল্টে আবার জিজ্ঞেস করল, হ্যালো, শুনছেন? এবার কণ্ঠ শোনা গেল তিহানের। গলা ঝেড়ে যথাসম্ভব পরিষ্কার স্বরে সে বলল, এসেই পড়েছি। আপনার গলা এমন শোনাচ্ছে কেন?
কেমন শোনাচ্ছে? দুষ্টুমি মাখিয়ে বলল তিহান। তোহা আমতা আমতা করলো কিছুক্ষণ। বলল, না কিছু না, রাখছি। তোহা কান থেকে ফোন নামিয়ে কাটতে গেলেই তিহান গলা বাড়িয়ে ডেকে উঠল, শোন। ফোনটা কান থেকে দূরে থাকার সত্ত্বেও ডাকটা শুনতেও থেমে গেল তোহা। আবারও কানে নিয়ে নিচু গলায় জবাব দিল, বলেন। একটুখানি নীরব অনুভূতি আদান প্রদান চলল। ফোনের ওপাশ থেকেও বৃষ্টি অবিশ্রাম শব্দ, যানবাহনের ক্রিন ক্রিন হর্ন, সব মিলিয়ে শহরের ব্যস্ততার স্বচ্ছ আবাস। নীরবতা কাটিয়ে তিহার নরম কণ্ঠে বলল, কিছু খাবার নিয়ে আসবো? ফোনের ওপাশে খিচে চোখ বুজে ফেল তোহা। একটা গাল কাঁপানো শিহরণ বয়ে গেল শিরদাঁড়া বেয়ে। শরীর লোমগুলো বোধহয় দাঁড়িয়ে আছে। লোকটার এই কণ্ঠটায় কি যেন আছে। আর এই তুমি ডাকটায় তো কখনো পুরানো ভাবটা আসে না। যখনই ডাকে তখন মনে হয় প্রথমবার ডাকছে। হ্যালো। তিহানের ডাকে ঘোর ভাঙে তোহার। একটু ঢোক গেলে গলা ভিজে চাপা স্বরে সে উত্তর দেয়, কিছু লাগবে না, আপনি আসেন, বৃষ্টি বেড়ে যাচ্ছে বলে খট করে ফোনটা কেটে দিল তোহা। ফোনটা হাতের মুঠোয় সজোরে চেপে ধরে রাস্তায় দেখা মনোযোগ স্থাপন করল। 15 মিনিট যেতে না যেতে একটা রিকশা থামল মেইন গেটের সামনে। দৃষ্টি তীক্ষ্ণ হয়ে আসলো তোহার। রিকশা থেকে কাকভেজা হয়ে নেমেছে তিহান। গায়ে গাঢ় সবুজ শার্ট আর কালো প্যান্ট, ভিজে চুপচুপে, চুল ভিজে কপালে পড়ে আছে। তিহানের নেমে পকেট থেকে মানিব্যাগটা বের করলো। মানিব্যাগ পলিথিন পেঁচানো। দ্রুত ভাড়াটা মিটিয়ে গেট পেরিয়ে ঢুকলো তিহান। তাকে দেখে দারোয়ান চাচা আগেই ভিতরে দরজাটা খুলে দিয়েছে। কয়েক সেকেন্ডে দারোয়ানের সাথে কথা বলে দ্রুত পায়ে ভিতরে ঢুকে দেখা গেল তিহানকে। এর মধ্যে একবার চোখাচোখি হয়েছে তাদের। তোহা আর দাঁড়ালো না, ফটাফট পা চালিয়ে গেট খুলে বের হয়ে এলো। তাকে হন্তদন্ত হয়ে বেরোতে দেখে রান্নাঘর থেকে ছুটে আসলো আতিয়া। তোহার পাশে দাঁড়িয়ে বলল, কি হলো, এভাবে বেরিয়ে আসলি কেন? তিহান সবেমাত্র সিঁড়ি বেয়ে উপরে এসে দাঁড়িয়েছে। আতিয়ার প্রশ্নে তোহা তার দিকে চেয়ে রাগান্বিত কণ্ঠে উত্তর দিল, উনি কিভাবে ভিজে এসেছে দেখেছে আম্মু? আতিয়া তাকালো। তিহানের চোখ পড়তেই আঁতকে উঠে বলল, মা, এই রাতের বেলা এভাবে ভিজেছিস কেন বাবা? ঠান্ডা লেগে যাবে তো, গাড়ি নিয়ে যাসনি? তোহার হাতে অফিসের ব্যাগটা ধরিয়ে দিল তিহান। ভেজা চুলগুলো হাত বুলিয়ে পকেট থেকে চাবি বের করে দরজা খুলতে খুলতে বলো, মা বাবা বাসায় নেই, খালামণি গাড়ি নিয়ে বাবা কোনো এক বন্ধুর বাসায় দাওয়াতে গিয়েছিল। ওদিকে রাস্তাঘাট ভালো না, বৃষ্টির পানি জমে যাচ্ছে তাই অবস্থা। ফোন করছিল, কাল সকালে পানি নামার আগেই ফেরা সম্ভব না বলে তালা খোলে চাবিটা পুনরায় পকেটে ঢুকিয়ে তোহা থেকে ব্যাগ নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল তিহান। তোহা ব্যাগ দিল না। আতিয়া দ্বিগুণ চিন্তিত কণ্ঠে বলো, সে কি, তুই তাহলে কিভাবে কি করবি? আপা তোর মনে হয় কিছু করে রেখে যায়নি? ভিজে গিয়েছিস, ফ্রিজে খাবার আছে, খালামণির সমস্যা হবে না, মুচকি হেসে উত্তর দিল তিহান। তোহা তুই যা তো, ছেলেটা গরম পানি করে দে। এই বৃষ্টিতে ভিজে ঠান্ডা পানি নিয়ে গোসল করলে নির্ঘাত জ্বর আসবে। সেবারও তো পা কাঁপিয়ে জ্বর এসেছিল, কণ্ঠে ভয় নিয়ে বলল আতিয়া। তোহার সায় দিয়ে মাথা নাড়ালো বিনা বাক্যে। তিহানের কাছাকাছি যেয়ে দাঁড়াতে দুর্বোধ্য হাসল তিহান। আতিয়ার উদ্দেশ্য করে বলল, একটু পরই ওকে পাঠিয়ে দিচ্ছি খালামণি। আতিয়া চলে গেল। সে চলে যেতে ফুঁসে উঠল তোহা। তিহান তাকে নিয়ে ভিতরে ঢুকে দরজা আটকে জুতা খুলতে নিল। তোহা তেজি গলায় বলল, আপনাকে তো দেখলাম রিকশায় আসতে, ভিজলেন কি করে? আর চোখে তাকলো তিহান। উত্তর না দিয়ে ধীর সুস্থে জুতো আর মোজো খুলে গেটের পাশে রাখলো। কাদা পানি লেগে আছে সেগুলো তো। তিহান বেসিনে হাত ধুয়ে নিল। তোহার হাত থেকে ব্যাগটা নিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে রুমের দিকে পা বাড়ালো। দাঁতে দাঁত চেপে সেদিকে তাকালো। তোহা মুহূর্তে একটা দীর্ঘশ্বাস ছেড়ে রান্নাঘরে যেয়ে
চুলোয় গরম পানি চড়ালো। তিহানের শাওয়ার নিবে এখনই, আগুনে আঁচ বাড়িয়ে দিল সে। মাঝে তিহান গলা উঁচিয়ে হাঁক ছাড়ল। দেরি করল না তোহা। দ্রুত পায়ে হেঁটে তিহানের রুমে ঢুকতেই একটু চুপসে গেল সে। তিহানের গায়ে জামানে উন্মুক্ত হয়ে আছে শক্ত পেটানো শরীর। ভেজা শার্ট পরে আছে বিছানায়, চাদর ভিজে যাচ্ছে সেদিকে খেয়াল নেই তার। পকেট থেকে ফোন বের করে শুকনো কাপড় নিয়ে মনোযোগ দিয়ে সেটা মুছতে ব্যস্ত সে। তোহা বেহায়া মতো কিছু চেয়ে থেকে দৃষ্টি নামালো। গুটি গুটি পায়ে দূরত্ব এগিয়ে যেয়ে শার্টটা হাতে তুলে নিয়ে মিনমিন করে বলল, ভেজা জামাটা এখানে রেখেছেন কেন? চাদর ভিজে যাচ্ছে পুরো। বলে শার্টটা লন্ড্রি বিনে রাখল সে। তিহান এক পলক তাকালো, ফোনটা বিছানায় রেখে অফিসের ব্যাগটা থেকে একটা পলিথিন বের করে তোহার হাতে ধরিয়ে দিল। ভুরুকুটি করে তাকালো তোহা। তিহান মুচকি হেসে বলল, ফুচকা আছে, খেয়ে নিস, আমি শাওয়ারে যাচ্ছি। বলে হাতে তাওয়ালটা আর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো তিহান। দরজা লাগানো আগ মুহূর্তে তোহা এক হাতে দরজা ঠেস দিয়ে তাকে আটকে দিয়ে নিশ্চিন্ত স্বরে বলল, আপনি এটা আনতে গিয়েই ভিজেছেন তাই না? তিহান আমেই হাসল। সে হাসি মানে মুহূর্তে বুঝে গেল তোহা। তিহান ভিতর থেকে দরজা আটকে দিতেই সেই নিমেষ চেয়ে রইল দরজার দিকে। চুলায় ফুটন্ত পানি টকবক করছে। আগুনে ভয়ানক আছে রান্নাঘর। ভ্যাপসা গরমে ছেয়ে গেছে। ইতিমধ্যে ফুচকাগুলো প্লেটে সাজিয়ে রেখে চুলোটা নিভিয়ে দিল তোহা। দুটো কাপড়ে চাপি দিয়ে ধরে পাতিলটা তুলে নিয়ে ওয়াশরুমে দরজার সামনে দাঁড়িয়ে গিয়ে চেঁচিয়ে বলল, দরজা খুলুন, গরম পানি দিব। ওপাশ থেকে কিছুক্ষণ চুপ থেকে তিহান কাটা কাটা কণ্ঠে উত্তর দিল, এখন খোলা যাবে না, পানি লাগবে না, যা। তোহা আবারও চেঁচিয়ে উঠল, দাঁত কামড়ে বলল, আমার হাতে কিন্তু গরম আঁচ লাগছে, খুলুন তাড়াতাড়ি। কথাটা বলে কয়েক সেকেন্ড অপেক্ষা করল তোহা। তার অপেক্ষার প্রহর আরও বৃদ্ধি পাওয়ার আগেই সিটকেনি খুলে গেল। অর্ধেক দরজা খুলে তিহান অস্থিরতা নিয়ে বলল, আঁচ লাগবে কেন? কাপড় দিয়ে ধরিসনি? বলেই তোহা হাত দিকে তাকালো তিহান। হাতের ছাপি দেখে তোহা চালাকিটা নিমিষে বুঝে গেল সে। চোখে মনি সরু হয়ে এলো। তোহা এগিয়ে এসে ততক্ষণে তার দৃষ্টি মেঝের দিকে। তিহানের পরনে শুধু কোমর থেকে হাঁটু অবধি সাদা ট্রাউজার, গা ভেজা, টুপ টুপ করে পানি গড়াচ্ছে। সেদিকে তাকিয়ে থাকার সাহস নেই তোহার। মাথা নিচু করে সে তাড়া দিয়ে বলল, সরুন। তিহান সরে দাঁড়ালো। তোহা দু কদম ওয়াশরুমের ভিতরে বাড়িয়ে পানিটা ঢেলে দিল বালতির মধ্যে। বেরিয়ে যাওয়ার সময় ঘুরে দাঁড়াতে ধুম করে দরজাটা আটকে দিল তিহান। চোখ বড় বড় করে তাকালো তোহা। তার চোখে বিস্ময় কৌতূহলের অদ্ভুত সংমিশ্রণ। তিহানের হঠাৎ এই আচরণের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তা বুঝতে না পেরে সে একবার দরজা, একবার তিহানের মুখের দিকে চেয়ে অস্ফুট স্বরে বলল, দরজা আটকালেন কেন? তিহান আওড়ালো একটু একটু করে, প্রায় অনেকটা কাছে এলো। বলে, অবশ্য অনেকটা বেশি নয়। তোহা ডান হাতটা আলতো করে টেনে ধরে আঙুল দিয়ে তাকে কিঞ্চিৎ ছোট নাড়িয়ে শান্ত কণ্ঠে বলল, হাতে আঁচ লাগছে তাই না? তোহা নির্বাক। তার স্থির দৃষ্টি তিহানের লোসম বুকে। তিহানের চুলে পানি চুয়ে চুয়ে তার কপাল গড়িয়ে গোলাপি ঠোঁট স্পর্শ করছে। তোহা কাঁপছে। তার ঠোঁট কাঁপছে, চোখের পাপড়ি কাঁপছে, মন কাঁপছে। ভিতরে ভিতরে সেই মানুষটা ভীষণভাবে কাঁপছে। এই লোক তার মনের কাঁপুনি ধরিয়ে দিয়েছে, তার হৃদয় নাড়িয়ে দিয়েছে। এত ক্ষমতা কেন লোকটার? তাকে কোনো দিন ঘনিষ্ঠভাবে না ছুঁয়ে লোকটা কীভাবে এত আবেগ, অনুভূতি, গভীরতম প্রণয় সৃষ্টি করতে পারে? কীভাবে? ভাবতে ভাবতে তিহানের বুক থেকে চোখ সরিয়ে নিল তোহা। তিহান চোখ থেমে গেল অনেক আগে। দৃষ্টিজোড়া তোহার মুখে প্রতিটা ভাঁজ লক্ষ্য করছে মেঘাচ্ছন্ন করে। অজান্তেই তার হাত চলে গেল তোহার চিবুকে। হাতের তর্জনী
দিয়ে তোহা চিবু গুছিয়ে তিহান আবিষ্টভাবে বলল, অপরূপা। এই এক বাক্য ছোট্ট প্রশংসাটাই যেন তোহার কানে ঝংকার তুলল। লজ্জায় মাটিতে মিশে যাওয়ার জোগাড় হলো তার। কয়েকবার ঢোক গিল, শুকনো গলাটা ভিজালো না। এক বিন্দু পানি অবশিষ্ট নাই ভিতরে। প্রেমিকের প্রশংসা তেজে সব শুকিয়ে খা খা করছে। তোহা গলা খাদে নামিয়ে লজ্জা মিউড়ে যা কণ্ঠে অনুরোধ করল, যেতে দিন। তোহা কথাটা স্পষ্ট কানে গেল তিহানের। তবে তোহাকে যেতে দিতে ইচ্ছে করছে না একটুও। গরম পানির বাষ্পে বদ্ধ বাথরুম জুড়ে আবছা ধোঁয়ার সৃষ্টি হয়েছে। উষ্ণতার ছড়াছড়ি সর্বাঙ্গে। তোহা ঠোঁটের ওপর ঘাম জমেছে বিন্দু বিন্দু। ঠোঁটগুলো বোধ হয় এখানে কম্পনমান। তিহান দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরল। অল্প কিছুক্ষণের ব্যবধানে তোহার হাত ছেড়ে দূরে সরে দরজাটা খুলে দিল। তিহানের ইশারা বা কোনো কিছু বলার আগে এক ছুটে বেরিয়ে গেল তোহা। মুখে একটা ফুচকা পুড়ে নিয়ে ফ্রিজ খুলে চোখ ঘোরাতে মেজাজ খারাপ হয়ে গেল তোহার। ফ্রিজে শুধু ডালের বাটি আর ঠান্ডা ভাত, কোনো তরকারি নেই। আর তিহান তখন কি বলল, ফ্রিজে খাবার রাখা আছে, খালামণির সমস্যা হবে না। তিহানের কথাটা ব্যঙ্গ করে বলল তোহা। এই সারাদিন খাটাখাটনি বাড়ি ফিরে শুধু ডাল দিয়ে ভাত খেলে তৃপ্তি মিলে? মোটেও না। একা একা বিড়বিড় করতে করতে সেগুলো বের করলে তোহা। গরম করার জন্য চুলো চড়িয়ে দিল। আবারও ফ্রিজ খুলল। দেখে শুনে একটা বেগুন আর দুটো ডিম বের করে নিল। তিহানদের চার স্টোভের চুলায় বিদায় এখনও দুটো খালি আছে। পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে বাটিতে তুলে রেখে গোল গোল করে বেগুন কাটল সে। মশলা মাখিয়ে ছেড়ে দিল গরম তেলের ওপর। ভাজা হয়ে গেল প্লেটে তুলে ভাত ডাল সব সহ সাজিয়ে রাখল টেবিলে। কাজে মাঝেই সে ফুচকার প্লেট খালি করল। কাজ শেষ সে গেল তিহানের রুমে। লোকটা এখনও বের হয়নি। পানি ঢালার শব্দ ঝাপটে আসছে কানে। তিহানের রুমে অবস্থা একেবারে আগোছালো। সেন্টার টেবিল, কাগজের ছড়াছড়ি। সকালে ঘুম থেকে ওঠার পর হয়তো বিছানায় ঝাড়া হয়নি, চাদর কুঁচকে আছে। যদিও সব সময় এই ঘরটা শৌখিনভাবে গোছানো থাকে, তবে আজকে এই বিধ্বস্ত অবস্থার কারণ অজানা নয় তোহার। অফিসের প্রেজেন্টেশন ছিল তিহানের। সকালে কলেজে যাওয়ার সময় বলছিল তাকে। সেজন্য হয়তো টেবিল ভর্তি কাগজপত্র, আলুথালু অবস্থা। ছোট্ট একটা শ্বাস ফেলল তোহা। সব পরিষ্কার করে গুছিয়ে রেখে বিছানা ঝাড়তে ঝাড়তে বেরিয়ে এলো তিহান। তোহাকে দেখে মনে মনে চরম খুশি হলো। মুখে বলল, এখনও যাসনি কেন? খালামণি চিন্তা করবে তো। বালিশ দুটো পাশাপাশি রেখে ঝাড়ুটা খাটের চিপায় ঠুকিয়ে দিল তোহা। মাথায় মেলো ওড়না টেনে নিতে নিতে বলল, চিন্তা করবে কেন? আম্মু তো জানে আমি আপনার সাথে আছি। তিহান হাসল। তাওয়ালা দিয়ে চুল মুছতে মুছতে বলল, আমার সাথে থাকলে কি চিন্তা করা মানা? হ্যাঁ। তোহা সোজাসাপটা উত্তর। আবারও হাসল তিহান। চুল মোছা শেষে তোয়ালাটা সোফার পিঠে ঠেকালো জায়গায় মিলে দিতেই তোহা বলল, রাতে খাবার খাবেন না? খাবো, গরম করতে হবে। তুই যাবি আমার সাথে? কথা শেষ করে কিছু একটা ভাবল তিহান। তারপর বলল, না থাক, রান্নাঘরে গরম, তুই ওখানে বস। তোহা তাকালো না। তিহান কাছাকাছি যে বাড়িয়ে মিনমিন করে বলল, আমি গরম করে রেখেছি, চলুন খাবেন। তিহান থতমত খেয়ে দাঁড়িয়ে আছে টেবিলের সামনে। খাবার গরম করা যথেষ্ট ঠিক ছিল, কিন্তু মেয়েটা যে কষ্ট করে আবার বেগুন আর ডিম ভেজে রেখেছে। তোহার ডাকে তার চেয়ার সরানো আওয়াজে ধ্যান ভাঙে তার। চুপচাপ যে চেয়ারে বসে সে। তোহা প্লেটে ভাত বেড়ে দেয়। ডাল দিয়ে ডিম ভাজাটা এক কোণে উঠিয়ে রাখে। তিহানের চোখ যায় এক পাশে ঢেকে রাখা লেবুর দিকে। আঁতকে উঠে সে বলে, লেবু তো কাটা ছিল না ফ্রিজে, আমি কেটেছি। আপনি তো লেবু ছাড়া খেতে পারেন না। তিহান চোখ গরম করে তাকালো।
কাট কণ্ঠে বলে, হাত দেখি। তোহা ঠোঁট উল্টায়, মুখ লটকিয়ে হাত মেলে উল্টে পাল্টে দেখিয়ে বলে, কাটেনি। স্বস্তির শ্বাস ফেলে তিহান। তারপর ভাত মাখি নিয়ে খাওয়ায় মনোযোগ দেয়। তোহা তার পাশে চেয়ার টেনে বসে। তিহান চুপচাপ খাচ্ছে। তোহা তার প্লেটে বেগুন ভাজা উঠিয়ে দিতে দিতে বলে, আচ্ছা, আমাদের ব্যাপারটা সবাই জানলে কি করে? কোন ব্যাপার? যথেষ্ট সহজ গলায় জিজ্ঞেস করে তিহান। তবে তার মধ্যে লুকিয়ে আছে বিস্তর রসিকতা। তোহা ধরতে পারে সহজেই। দাঁতে দাঁত চেপে কিরমির করে তাকাইতে তিহান হেসে ফেলে। উত্তর দেয়, নানা শুধু খালুকে বলছিল। প্রথমে অবশ্য খালু কোনো মতামত দেয়নি। বলেছে তার মেয়ে যা বলবে তাই হবে। তারপর তোমার থেকে মতামত জানার পর পরদিন সকালে আমরা যখন ঘুরতে বের হই তখন সবাইকে জানানো হয়। খালুর সম্মতিতে জানানো হয়। সবাই যখন কোনো দ্বিমত করেনি তখন খালু নিজেই আমাকে ফোন দেয়। মানে আমার ফোনটাও নষ্ট ছিল তখন, তাই তুর্যর ফোন দিয়ে আমার কাছে কথা বলে তিনি হুট করেই দেয় সেই দিন আন্টি পড়ানোর প্রস্তাবটা। প্রথমে মানা করতে চেয়েও পরে আর তোমার উপর একটু অধিকার পাওয়ার লোভটা সামলাতে পারিনি আমি। হ্যাঁ বলে দিয়েছিলাম। তারপর আন্টির ব্যবস্থা ওনারাই সব করেন বুঝলে। তোহা এতক্ষণে মনোযোগ দিয়ে শুনছিল পুরোটা। তিহানের কথা শেষ হতে সে ফটাফট প্রশ্ন করেন, আমাকে জানানো হয়নি কেন? কারণ আমি মানা করেছিলাম। আসলে তোমার হঠাৎ খুশি হওয়াটা দেখতে ইচ্ছে করছিল খুব। তোহা দীর্ঘশ্বাস ছাড়ে। আচমকায় তিহানের বাহু নিচে দিয়ে ঢুকে বুকে মাথা রাখে। দুহাতে তিহানকে জড়িয়ে ধরে বাচ্চা সুলভ কণ্ঠে বলে, আমি একটু থাকি এখানটায়। থাকো। তিহানের খাওয়া শেষ হয়ে একটু আগে টেবিলে সব গুছিয়ে প্লেটটা ধুয়ে রেখে হাত মুছতে মুছতে রুমে উকি দেয় তোহা। তিহান পায়ের উপর পা তুলে ফোনের দিকে চেয়ে দেখছে। তোহা আস্তে করে বলে, দরজাটা আটকে দিয়ে যান, আমি যাচ্ছি। তিহান এক পলক তাকিয়ে উঠে দরজায়, ফোনটা পকেটে ঢুকিয়ে বেরিয়ে আসে। তোহা দরজার সামনে দাঁড়িয়ে পায়ে জুতো পরছে। তিহান পাশে দাঁড়ায়। জুতো পরা শেষে দরজায় লক ঘোরাতে গেলেও তিহান তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। এক মুহূর্তে বিলম্ব না করে তোহা দুহাতে আঙ্গুলের অগ্রভাগ ধরে চোখের সামনে তালু মেলে একে একে দু হাতের তালু মাঝখানটায় নরমভাবে ঠোঁস ছুঁয়ে মোহবিশিষ্ট কণ্ঠে বলে, এই নরম কোমল আদুরে হাত দুটোকে এত কষ্ট করানোর জন্য ঠোঁট ছুঁয়ে ক্ষমা চাচ্ছে প্রেমিক। প্রেমিকা যেন তা গ্রহণ করে নেয়। শরতের কাশফুল মলিন হয়ে পড়ল। হেমন্তের আবির্ভাব শুরু হয়। শিশির ভেজা ঘাসের পাতা, আবছা কুয়াশা ঢেকে থাকা ধোঁয়াটে সকাল, মেঘমুক্ত রাতে আকাশে মৃদু মৃদু শীতল হাওয়া, সব মিলিয়ে শীতের পূর্বাভাস হিসাবে হেমন্তের আগমন ঘটে। তোহার পরীক্ষার রেজাল্ট দিবে আজ। কলেজে যেতে যেতে বেলা 12টার দিকে। এখনও বাজে 11:50। ড্রয়িং রুমের সোফায় কলেজের ইউনিফর্ম পরে তৈরি হয়ে বসে আছে সে। মাঝে সিঁথি করে দুপাশে দু বেনি, সামনে কাটা চুলগুলো ক্লিপ দিয়ে আটকানো। চোখে মুখে বিরক্ত ভর করছে ক্রমান্বয়ে। তিহানের তাকে নিয়ে যাওয়ার কথা, কিন্তু সে এখনও আসছে না। ঘড়ির কাঁটায় ঘুরে আরও 3-4 মিনিট গড়িয়ে যেতেই চরম অস্থিরতা নিয়ে সোফায় বসল তোহা। নিজের রুমে যেয়ে ফোন হাতে নেওয়ার আগেই আতিয়া জোর গলায় ডেকে উঠল, তোহা, তিহান ফোন করছিল, তোকে নিচে নামতে বলেছে, ও অপেক্ষা করছে। ফোনটা আর হাতে নেওয়া হলো না তোহার। 7-5 না ভেবে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত পায়ে নিচে নামতে লাগলো সে। আজকে ব্যাগের ঝামেলা নেই, শুধু রেজাল্ট শিটটা নিয়ে আসবে যে। তিহান বসে আছে ড্রাইভিং সিটে। চোখের মনি লাল হয়ে আছে। রাতে ঘুম হয়নি, চুল উস্কো খুস্কো। অফিসে একটা ঝামেলা নিয়ে বেশ ব্যস্ত সে। তার আন্ডারে যেহেতু অনেকে কাজ করে, তাই সব দায়ভার তারই। নিঃশ্বাস ফেলার সময়টুকু পাচ্ছে না। খালি এক মিটিং আলোচনার মধ্যে আছে। তোহাকে কলেজে নেওয়ার জন্য এখনও একটা মিটিং পোস্টপন্ড করে এসেছে। আর এই মেয়ে নামার নাম নেই। কতক্ষণ যাবৎ ফোন দিচ্ছে, ফোনও ধরছে না। তোহাকে বকা দেওয়ার পরিকল্পনা করে থাকলো। তোহা যখন লম্বা বেনি দুলিয়ে পাশের সিটে বসে মিষ্টি কণ্ঠে বলো, আপনি ব্যস্ত ছিলেন, দেরি করলেন কেন? তখন আর তার সাথে উচ্চস্বরে কথা বলার অবকাশ রইল না তিহানের। এতক্ষণে চাপা রাগটা
শূন্য নেমে গেল মুহূর্তে। চোখ বন্ধ করে প্রলম্বিত ছাড়ল সে। ঠোঁটের কোণায় একটু প্রসারিত করে তোহা সিট বেল্ট বেঁধে দিয়ে এসি ছেড়ে দিল। তারপর গাড়ি স্টার্ট দিতে ফোন বেজে উঠল তার। এক হাতে ড্রাইভ করতে করতে ফোন রিসিভ করে ঘাড় কাত করে ধরে সে ব্যস্তভাবে বলল, হ্যাঁ আমি আসছি, বেশিক্ষণ লাগবে না। না না, মিটিং ক্যান্সেল করা লাগবে না, আমার জাস্ট 20-25 মিনিট লাগবে। আই লাভ ইউ ব্যাক বলে ফোনটা কান থেকে নামিয়ে গাড়িতে সামনে জায়গাটা রাখল সে। চুলগুলো দুবার হাত চালিয়ে বলল, তোর কতক্ষণ লাগবে কলেজে? তোহা এতক্ষণ সবই শুনছিল। তিহানের ব্যস্ত যে খুব বেশি সেটা বুঝতে পেরেছে সে। শুধু রেজাল্টের শিটটা নিয়ে চলে আসবো, আপনার দেরি হয়ে গেলে সমস্যা নেই, আমি রিক্সা করে ফিরতে পারবো। তিহান উত্তর দিল না। গাড়ি স্পিড বাড়িয়ে তুলনামূলক জলদি ড্রাইভ করতে লাগলো। মেয়েটার চোখ মুখ শুকিয়ে গেছে হয়তো রেজাল্টের ভয়ে। যদিও মুখে কিছু বলছে না, তবুও সে বুঝতে পারছে রেজাল্ট যদি উল্টোপাল্টো কিছু হয়ে যায় তবে আর নিজেকে সামলাতে পারবে না তোহা। দেখা যাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সেজন্য ড্রাইভার আঙ্কেলকে না পাঠিয়ে সে নিজেই এসেছে। গাড়ি থামে কলেজের সামনে। তিহান নামে তোহার পাশের দরজা খুলে দেয়। তাকে নামিয়ে ঘড়ির দিকে বলে, যা, আমি অপেক্ষা করছি, ভয়ে কিছু নেই। তোহা মলিনভাবে হাসল। বলো, আপনি থাকতে ভয় কিসের? বলে আর অপেক্ষা করল না সে। গেট পেরিয়ে স্টুডেন্টদের ভিড়ের মাঝে আড়াল হয়ে গেল।